স্বাগত জানাচ্ছি টাইমস 24 এক্সপ্লেনারে। সাথে আছি আমি আফরিন প্রিয়া। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি মত বিনিময় সভার আয়োজন করেছিল। সেখানে কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছিলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই 6 মাসে সরকারের বিভিন্ন কথা তিনি উল্লেখ করেছিলেন। সেসব নিয়েই আজকে আমরা কথা বলবো। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের নির্বাহী পরিচালক সাকিব আনোয়ার। সাকিব আনোয়ার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি হয়তো জানেন, সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভার যে আয়োজন করা হয়েছিল, সেখানে সরকারের পক্ষ থেকে একটি মূল্যায়ন উপস্থাপন করা হয়েছিল। বিএনপি সরকারের এই প্রথম 180 দিনকে আপনি আসলে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে। সরকারটা গঠন হয়েছে 6 মাস হয়ে গেল, দেখতে দেখতে আসলে 6 মাস হয়ে গেছে। মানে প্রত্যাশা তো অনেক বেশি ছিল, সেই হিসেবে আসলে প্রত্যাশা যখন অনেক বেশি থাকে তখন চাওয়া পাওয়ার হিসাব মেলানোটা একটু কঠিন হয়। কিন্তু এর মধ্যে অনেকগুলো ক্রাইসিস আসলে আমরা দেখলাম। বিশেষ করে একদম সাম্প্রতিক যদি ক্রাইসিসের কথা বলি, তাহলে গ্যাস সংকটের কথা, লোডশেডিং তো ভয়াবহ একটা পরিস্থিতিতে চলে এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ছিল। এই সরকারের প্রথম 2-3 মাস সেই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ ঘটে নাই। মোহাম্মদপুর একটা আলাদা জোন তৈরি হয়ে গেছিল, মানুষ রাতে সন্ধ্যার পরে যেতেই ভয় পেত, এমন একটা পরিস্থিতি ছিল। যাই হোক, তারপর সেখান থেকে কিছুটা না, বেশ খানিকটা ওই পরিস্থিতি থেকে এখন যেখানে এসছে, তাতে এই জায়গাতে মোটামুটি বলা যেতে পারে যে কিছুটা স্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার ব্যাপারে সরকারের আদৌ কোনো উদ্যোগ আছে কিনা এমনটা আসলে চোখে পড়ছে না। কারণ দ্রব্যমূল্য তো বেড়েই চলেছে। অর্থনৈতিক পরিস্থিতি ভালো না দেশের। সরকার একটা বাজেট দিয়েছে, অনেক বড় বাজেট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, এবং এই বাজেটে যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা একটা অসম্ভব, এক ধরনের অলিক কল্পনা বলা যেতে পারে, কিন্তু তারা সেটা দিয়েছে। এবং বাজেটটা দেওয়ার পরে আমরা দেখলাম প্রথম মাসে, সরকারের এই বছরের 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাই 2026-এ আপনার প্রতিদিন গড়ে 800 কোটি টাকা করে বাংলাদেশের লোকাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য যে তফসিলি ব্যাংক আছে সেই ব্যাংকগুলো থেকে প্রতিদিন সরকার 800 কোটি টাকা করে লোন করে তারা রাষ্ট্র পরিচালনা করছে। এবং বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা তাদের আছে সেটা আসলে তারা পূরণ করতে পারছে না। তাহলে প্রথম মাসে যদি এই অবস্থা হয়, তাহলে এই যে রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করা কীভাবে সম্ভব? এর আগে আমরা দেখেছি 4 লাখ 4.5 লাখ কোটি টাকা আয় করাই, রাজস্ব আহরণ করাটাই কঠিন। সেখানে 6 লাখ কোটি টাকার ওপরে প্রায় 7 লাখ কোটি টাকার মতো আপনি কিভাবে আসলে এটা করবেন? সব মিলে এটা আসলে অর্থনীতির জন্য একটা কঠিন সময় যাচ্ছে, এবং সরকারের সেই ব্যাপারে কোনো ঠিক উদ্যোগ আছে বলে আসলে দেখা যাচ্ছে না। ফলে সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতিটা সরকার যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, যেমন আজকেও মাহাদি আমিন যখন এই মতবিনিময় সভায় কথা বলেছেন, তিনি মূলত খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে নতুন পে স্কেল দেবেন। অথচ কয়েকদিন আগেই জ্বালানি মন্ত্রী বললেন যে দেশের টাকার এত ক্রাইসিস, অর্থনীতির এত ক্রাইসিস যে সামনে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাবে না। তো ভাই, আপনার এখন যদি বেতন থাকে 10 টাকা, আপনি বলছেন যে বেতন দেওয়া যাবে না। আবার তার কয়েকদিন পরে আপনি যখন সরকারের 180 দিন মূল্যায়ন করতে যাচ্ছেন, তখন আবার আপনি বলছেন যে আপনি দেখাচ্ছেন যে আমি নতুন পে স্কেল দিচ্ছি। পে স্কেল দিচ্ছি বেতন বাড়াচ্ছি, 10 টাকারটা বাড়িয়ে আমি 18 টাকা করছি, আর মন্ত্রী কয়েকদিন আগে বললেন যে আমরা 10 টাকায় দিতে পারছি না। ফলে সব কিছু মিলিয়ে সরকারের কি বলবো, যে পরিকল্পনা ঠিক কোথায় যেন একটা সুতা কেটে যাচ্ছে। মনে হচ্ছে যে ঠিক পরিকল্পনা অনুযায়ী তারা এগোতে পারছে না, কিংবা এটাও বলা যেতে পারে যে আসলে পরিকল্পনাটাই ঠিকঠাক মতো আছে কিনা। একটা কথা বলি একটু ইন্টারেস্টিং, সেটা হলো আজকে আমি দেখলাম ওই মতবিনিময় সভায় অনেকেই ছিলেন। নজরুল ইসলাম খান ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সম্ভবত রুহুল কবির রিজভী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ছিলেন, আর একজন ছিলেন, তিনি হচ্ছেন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তো মীর শাহে আলম সাহেব এসে যখন সরকারের প্রথম 100 দিন আমাদেরকে দেখানোর চেষ্টা করে, তখন একটু আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে সরকার কি দেখানোর চেষ্টা করছে। অন্তত এই চেহারাটা আমাদের সামনে 180 দিনের দিন, মানে 180 দিন পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেখানে না আনলেই বরঞ্চ ভালো হতো। কারণ এই চেহারা দেখার পর দেশের জনগণ আসলে ওই 180 দিনের একটা চরিত্র, মানে জমিদার সাহেবের ওই ক্যারেক্টারটা আসলে সামনে আসলে মানে জনগণ তখন নিজেকে আবার প্রজা ভাবতে শুরু করবে। কারণ জমিদার সাহেব তো আবার মানে নিজের নামে, নিজের বাপের নামে, নিজের সংসারের নামে, পরিবারের নামে, সন্তানদের নামে এলাকার নামকরণ না করলে ওনার তো আসলে হয় না। ফলে ওই জমিদারি মানুষজনকে সামনে এনে যখন আসলে সরকার 100 দিন কী কী করেছে এটা দেখানোর চেষ্টা করে, তখন আমরা ওই আবার হাসিনার মতো পুরনো এক ধরনের জমিদারির প্রথার, জমিদারি আচরণ, এই দেশ আমার, আমার বাপের, ওই টাইপের একটা ক্যারেক্টার আবার আমরা দেখতে পাই। যাই হোক, এটা না করলে সম্ভবত ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। এখন আলোচনার এই পর্যায়ে আপনি আসলে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কি বলবেন? মানে সরকার তো আসলে ঘোষণা এবং মানে যে পরিকল্পনা অনুযায়ী মানে যা ঘোষণা দিয়েছিল সেটার পরিকল্পনা অনুযায়ী কি আসলে এগোতে পারছে? কি মনে হয় আপনার? আমি তো কিছু কথা বললাম যে আপনার গ্যাস সংকটের কথা, লোডশেডিং, এবং এর প্রেক্ষিতে কি হয়েছে আপনার ধরেন মানে শিল্পাঞ্চলে তো গ্যাস নাই, এখন তো আবার লোডশেডিং শুরু হয়েছে। ফলে সব মিলিয়ে একের পর এক গার্মেন্টস কারখানা, অন্যান্য যে শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, এবং প্রায় আপনার 30 থেকে 40% আপনার এই গ্যাস সংকটের কারণে উৎপাদন কমে গেছে। অনেক গার্মেন্টস লোক ছাঁটাই করছে, এগুলো তো প্রতিনিয়ত আমরা গণমাধ্যমে দেখি। এবং ডিবিএল এর মতো একটা প্রতিষ্ঠানও, তারা যদিও পরে অবশ্য বিজিএম পক্ষ থেকে বলা হয়েছে ছুটি অ্যাডজাস্টমেন্টের কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে গ্যাস সংকটে যেহেতু কারখানা বন্ধ, ফলে শ্রমিকদেরকে রেখে কী লাভ। এখন ধরেন এই পরিস্থিতি যদি চলতে থাকে, এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে গার্মেন্টস শিল্প আসলে আমরা কতদিন টিকে রাখতে পারবো সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কারণ নিশ্চয়ই জানি আমরা প্রত্যেকেই যে গার্মেন্টসের যে ব্যাপারটা থাকে, গার্মেন্টস কিংবা যে কোনো এক্সপোর্টের ক্ষেত্রে আপনার একটা টাইম ফ্রেম থাকে, আপনার ওই সময়ের মধ্যেই এক্সপোর্টটা করতে হয়। কখনো যদি আপনি একদিন আপনি যদি ফেল করেন, ওই একদিনের জন্য আপনাকে ডিসকাউন্ট দিতে হয়, কিংবা কখনো কখনো আপনার বায়ার আপনার প্রোডাক্ট নেবে না এটা বলে দেয়। কখনো কখনো যদি একটু লম্বা আপনি ডিলে করে ফেলেন, তাহলে তারা এই সিজনটা চলে যাচ্ছে, ধরেন আপনি সামারের প্রোডাক্ট, উনি তো উইন্টারে সেল করবে না, ফলে আপনার সামারের প্রোডাক্ট ওই সময়ই আসলে আপনার পৌঁছাতে হবে। তো এই ধরনের কিছু রেস্ট্রিকশন তো থাকে এক্সপোর্টের ক্ষেত্রে। ফলে আপনি যদি ওটা ধরতে না পারেন, আপনি গার্মেন্টসের 30 থেকে 40% আপনার যদি প্রোডাকশন কমে যায়, তো এই অর্ডারগুলো ছিল না, এই অর্ডারগুলো তো আছে, ফলে আমি তো টাইমলি এটা আসলে ডেলিভার করতে পারবো না। তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে? আলটিমেটলি দাঁড়াবে যে এখন যেগুলো কিছুদিনের জন্য বন্ধ আছে সেগুলো হয়তো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। গার্মেন্টসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে যে পরিমাণ শ্রমিক কাজ করে, শুধু কিন্তু শ্রমিক নাই, গার্মেন্টস রিলেটেড অনেক ব্যবসাও আছে। ধরেন বাংলাদেশে যদি আপনার গার্মেন্টস শিল্প না থাকে, গার্মেন্টসে কি হয়, আপনার ধরেন কাপড় এক জায়গা থেকে আসতেছে, বাটন জিপার এক জায়গা থেকে আসতেছে, এখানে অ্যাসেম্বলিং হচ্ছে একরকম, আমরা গাড়ির ক্ষেত্রে যেটা অ্যাসেম্বলিং বলি সেটা মানে সিএম, কাটিং অ্যান্ড মেকিং হয়, এবং কাটিং অ্যান্ড মেকিং চার্জটা আসলে আমরা নেই। এখন ধরেন কাপড় উৎপাদন করে আবার টেক্সটাইল, এটা আর একটা শিল্প। হ্যাঁ, তো আপনার যদি টেক্সটাইল খাত, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ আপনার যদি গার্মেন্টস অর্ডার না থাকে, তো আমার তো কাপড়ের দরকার নাই যে কাপড় দিয়ে আসলে আমি গার্মেন্টসটা তৈরি করবো। কিংবা এখানে অ্যাক্সেসরিজের মোটামুটি আমরা চায়নার উপরে অনেকাংশে ডিপেন্ডেন্ট, বাট বাংলাদেশেও অ্যাক্সেসরিজের একটা মোটামুটি এক ধরনের এই খাতটা তৈরি হয়েছে। ফলে আপনি সেটা কি করবেন? ধরুন অনেক আমরা পলি ব্যাগ ব্যবহার করি, সেটা মানে ব্যবহার করা উচিত না, এটা আমাদের পরিবেশের জন্য ভালো না, বাট অ্যাকচুয়ালি পলির যে উৎপাদন ওটা হয় হচ্ছে আপনার মানে ওই প্যাক করার জন্য। হ্যাঁ, তো সেটা একটা খাত আছে। এর পাশাপাশি আছে হচ্ছে প্যাকেজিং। বাংলাদেশে একটা হিউজ প্যাকেজিং একটা শিল্প গড়ে উঠেছে। ফলে প্যাকেজিংয়ে যারা কাজ করেন বা প্যাকেজিং ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো তো বন্ধ হয়ে যাবে, কারণ তাদের তো কার্টুন আর উৎপাদন করতে হবে না। ফলে আপনি শুধুমাত্র যদি দেখেন, এটা কিন্তু শুধুমাত্র বিজিএমই বিকেএমই এর ব্যাপার না, এর সাথে ওই বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনেরও ব্যাপার আছে। হ্যাঁ, ফলে একটার সাথে ইন্টারকানেক্টেড। এই সব কিছু যদি আমরা মেলাই, তাহলে বাংলাদেশে অন্তত মানে 2-2.5-3 কোটি মানুষের কর্মসংস্থান কিন্তু এই একটা শিল্পকে ঘিরেই। এখন এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মানুষগুলোকে আপনি কর্মসংস্থান ব্যবস্থা কোথায় করবেন? এখন আসি সরকারের পরিকল্পনা, বা এটা ঘোষণা বলা যায় না, এটা বলা যেতে পারে যে কি বলা যায় আসলে, মানে ধরেন কোনো হিসাব নাই, নিকাশ নাই, আমি বলে দিলাম একটা সেরকম ব্যাপার। ধরেন সরকার বলছে 2031 সালের মধ্যে নতুন করে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, নতুন করে, এখন যা আছে তার থেকে আরও 1 কোটি তৈরি করবে। আপনার এর মধ্যে যে পরিস্থিতি, আগামী 1 বছরের মধ্যে আপনার কর্মসংস্থান মানে এখন যারা কাজ করে এরকম বেকার হয়ে যাবে 2 কোটি।
আপনি বলতেছেন 31 সালের মধ্যে আপনি 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। আপনি বলছেন যে 34 সালের মধ্যে আপনি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাবেন। আপনার অর্থনীতি এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি চালাইতে পারতেছেন না। এই কারণে আপনার প্রতিদিন 800 কোটি টাকা করে লোন করতে হচ্ছে। আপনি প্রতিদিন 800 কোটি টাকা করে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যদি লোন করতে থাকেন, বাংলাদেশের ব্যাংকের কাজ কি? তফসিলি ব্যাংকের কাজ হচ্ছে বাংলাদেশে যারা মানে যে কোনো একটা দেশের যারা ব্যবসায়ী আছে, বিনিয়োগকারী আছে, তাদেরকে তারা লোন দিবে। লোন সরকার নিয়ে বসে আছে, তো সরকার যখন লোন নিয়ে বসে থাকবে তখন তারা টাকা কোথায় পাবে? আর আপনি আবার এই যে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজেদের হাতে রাখার জন্য মানে শেখ হাসিনা এই কাজগুলো করতো আর কি, নিজেদের হাতে রাখার জন্য তাদের বেতন বাড়াচ্ছে। আলটিমেটলি আপনি কিন্তু এই মানে ফর্মাল সেক্টরেও যারা বেসরকারি যারা চাকরিজীবী তাদের তো বেতন বাড়ছে না, কিন্তু আপনার যখন একটা সেক্টরের হাতে টাকা চলে আসবে এবং এই টাকাটা দেওয়ার জন্য আপনাকে আরও বেশি করে লোন করতে হবে, বাংলাদেশ ব্যাংক হয়তো আপনাকে টাকা ছাপিয়ে দিবে, তখন মানে এই যে মূল্যস্ফীতি বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, পাশাপাশি আপনার মূল্যস্ফীতি বাড়বে এবং এই মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা মানে মানুষের ক্ষমতা তো কমে যাবে, হ্রাস পাবে। ক্রয় ক্ষমতা যখন হ্রাস পাবে তখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য তো হ্রাস পাবে। আপনি যখন মানে আপনার যখন ক্ষমতা ছিল যে আপনি 2টো পাঞ্জাবি কিনতে পারেন, আপনার ক্ষমতা যখন কমে যাবে আপনি একটা পাঞ্জাবি কিনবেন, এটাতে শুধুমাত্র আপনি যে কম মানে কনজাম্পশন করছেন ব্যাপারটা কিন্তু তাই না। আপনি যখন কম কনজাম্পশন করছেন এইটার ইফেক্ট পড়ছে ওই পাঞ্জাবির যারা উৎপাদনকারী তার উপরে, এবং ওই উৎপাদনকারীর যে কারখানা সেখানে আবার যারা কাজ করে তাদের উপরে। ফলে সব কিছু মিলিয়ে আসলে মানে সরকার এখানে একটা লেজে গোবরে অবস্থা করে ফেলেছে অর্থনীতির, এবং অর্থনীতিকে এই পরিস্থিতি থেকে বের হওয়ার এখন পর্যন্ত সরকারের কাছে কোনো ধরনের কোনো পরিকল্পনা নাই। জি, এরপরে আমরা আসলে যে সাম্প্রতিককালে যে ক্রাইসিসগুলো ফেস করছি, যেমন গ্যাস সংকট, লোডশেডিং, তো এবং শিল্প প্রতিষ্ঠানে এর আসলে প্রভাবগুলো মানে কেমন পড়ছে আর কি, প্রভাবগুলো নিয়ে ওটাই বলছিলাম যে ধরেন মানে গ্যাস সংকট, আমরা তো মানে বাসা বাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না এটা দেখছি, কিংবা লোডশেডিং, বাড়িতে লোডশেডিং হচ্ছে, কিন্তু এর কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো যেভাবে মানে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে, তাতে সার্বিকভাবে সব কিছু মিলিয়ে আসলে মানে দেশের এক্সপোর্ট বলেন কিংবা অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য যে প্রোডাকশন সেটা যেমন মানে কমে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, সব কিছু মিলিয়ে এটা একটা নেতিবাচক প্রভাব তো আছেই। এই সরকারের প্রথম 100 দিনে তো জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যদিও সেটা হয়নি, তো এর ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলবেন, কিভাবে দেখছেন এর ভবিষ্যৎ? অন্ধকার দেখছি। যাই হোক, আসলে অন্ধকারই দেখার কথা। ধরেন 180 দিনের মধ্যে মানে এটা আসলে বাস্তবায়ন হওয়ার কথা ছিল। সেটা ছিল এরকম যে প্রথমে আপনার একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা 180 দিন, প্রথম 180 দিনে তারা এই জুলাই সনদে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কাজ করবে এবং মোটামুটি কয়েকদিনের মধ্যে বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ এখন পর্যন্ত আসলে জুলাই সনদের কিছুই হয় নাই। সামনের অধিবেশন এটা নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকারের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, যে কমিটিতে বিরোধী দলের কেউ নাই, সরকারের সবাই আছে। ফলে যখন সরকারের সবাই আছে তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। যাই হোক, সরকারি দল বিএনপি তখন যেসব ব্যাপারে একমত হয়েছিল সেগুলো যদি বাস্তবায়ন হতো তাহলেও আসলে অনেক পরিবর্তন হয়তো আমরা দেখতে পেতাম, কিন্তু আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে আসলে সেটা বলা যাচ্ছে না, কারণ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আসলে মনে হয় না যে আসলে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তাদের আসলে সদিচ্ছা বা আন্তরিকতা আছে। আমাদের আসলে অধ্যাদেশগুলো নিয়েও তো অনেক আলোচনা হয়েছে এই অধিবেশনগুলোতে। মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ আইনের যে খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করেছে, তাহলে সরকার তো প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার চেষ্টা করছে। হ্যাঁ, আপনার কি মনে হয়? খুব, ধরেন 133টা অধ্যাদেশ ছিল ডক্টর ইউনূসের সরকারের, তার মধ্যে 98টা হুবহু আইনে পরিণত করা হয়েছে। ধরুন একটা জায়গার নাম পরিবর্তন করা হয়েছে, সেটা আইনে পরিণত করা হয়ে গেছে। তো ভাই এগুলোতে দিয়ে আপনার মানে এগুলো আইনে পরিণত করে রাষ্ট্রের কোনো স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হবে না, ওগুলো করা হয়েছে। আবার একটা করা হয়েছিল ওই আপনার মানে যখন শেখ হাসিনার সাথে সাথে আপনার জনপ্রতিনিধি যারা ছিলেন বিভিন্ন স্থানীয় সরকারের, তারা যখন পালিয়ে গেলেন তখন সেখানে একটা শূন্যতা তৈরি হলো, ফলে সেখানে প্রশাসক বসানোর একটা প্রয়োজন ছিল। সেই সময় একটা অধ্যাদেশ করা হলো এবং প্রশাসক বসানো হয়েছিল। তো সেটাকে আইনে পরিণত করা হয়েছে। তার মধ্য দিয়ে যেটা হয়েছে, এখন ধরেন আপনি যদি নির্বাচন করে স্থানীয় সরকারের একজন প্রতিনিধি, আপনি যদি মেয়র হন, কিন্তু সরকার আপনাকে পছন্দ না হয়, তাহলে আপনাকে মোটামুটি একটা কলমের খোঁচায় আপনাকে বাতিল করে দিবে, নতুন করে একজন প্রশাসককে বসাই দিবে। ফলে এটা তারা নিজেদের হাতে নেওয়ার জন্য এটা তারা রেখেছে। 133টা অধ্যাদেশের মধ্যে আপনার যেমন যদি সরকারি দলের কথা বলি, বিএনপির মানে আমি জুলাই সনদে না গেলাম, বিএনপির
31 দফা, এটা তাদের নিজেদের প্রতিশ্রুতি, সেই 31 দফাতেও তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে। কিন্তু আপনার আমরা দেখলাম যে অধ্যাদেশগুলোর মধ্যে আপনার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যেগুলো ছিল, যেমন আপনার সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, এগুলো বাতিল করা হয়েছে। ফলে মানে কনফিউশন ওখানেই তৈরি হয় যে যেগুলোর কথা একসময় তারা নিজেরা বলেছে সেগুলো আবার তারা এখন কেন বাতিল করছে। এরপরে আপনি যে দুটোর কথা বললেন, মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ, এই দুটো আইনের খসড়া তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই দুটোর অধ্যাদেশ হয়েছিল, সেই অধ্যাদেশ তারা বলেছিল যে তারা এটাকে আরও যাচাই বাছাই করে আরও শক্তিশালী করে উপস্থাপন করবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানবাধিকার কমিশন আইনের যে খসড়া মন্ত্রিসভার বৈঠকে যেটা পাশ হয়েছে, সেখানে 2009 সালের আইনের 18 নম্বর একটা ধারা আছে, সেটা হুবহু রাখা হচ্ছে। 2009 সালের আইন মানে হচ্ছে শেখ হাসিনার আমলের আইন। এবং সেখানে মানে মানবাধিকার কমিশন কাজ করবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মানে অভিযোগ আসে, তাহলে সেটার রিপোর্ট দেবে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার। আপনি কি এক্সপেক্ট করেন পুলিশ বাহিনীর কোনো সদস্য মানবাধিকার লঙ্ঘন করেছে, এরপর পুলিশ বাহিনী তার বিরুদ্ধে কোনো প্রতিবেদন দিচ্ছে? আমরা কি এক্সপেক্ট করি? এটা করি না। তাহলে আলটিমেটলি তারা যে বললো যাচাই বাছাই করে শক্তিশালী করে, হ্যাঁ, সরকারের হাতকে শক্তিশালী করেছে, যে সরকারি বাহিনী যদি কোনো মানে এ ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘনের সাথে যদি তারা জড়িত থাকে, তাহলে তাদেরকে আসলে আইনের আওতায় আনা যাচ্ছে না। কিংবা ধরেন মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান এবং কমিশনার যে নিয়োগ হবে, বাছাই কমিটিতে থাকবেন স্পিকার, আইনমন্ত্রী, স্পিকার সরকারি দলের, আইনমন্ত্রী সরকারি দলের, স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি দলের, সরকার দলীয় একজন এমপি এবং মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী পরিষদ সচিবকে নিয়োগ দেয় কে? সরকারের। টোটাল 5 জন। এর বাইরে 3 জন থাকবেন প্রতিনিধি। সেই 3 জনের মধ্যেও 2 জনের নিয়োগ দিবে আলটিমেটলি সরকার পক্ষ। তার মানে আপনি যে 8 জন সদস্য এই মানবাধিকার কমিশন চেয়ারম্যান এবং কমিশনারদেরকে নিয়োগ দেবেন, তার মধ্যে 7 জনই আপনার সরকার পক্ষের। তাহলে এখানে স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ বা স্বাধীনভাবে কাজ করতে পারে এমন কোনো মানুষকে আপনি কি মনে করেন যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা কমিশনার নিয়োগ দেওয়া হবে? ফলে মানে এই জায়গাতে বোঝা যায় যে আসলে সরকার এই জায়গাতেও নিজেদের আধিপত্যটা নিশ্চিত করতে চাচ্ছে। এরপর ধরেন মানবাধিকার কমিশনের যে খসড়া এই সরকারেরই আগে একটা আনা হয়েছিল প্রথম খসড়ায়, সেখানে মানবাধিকার লঙ্ঘনে অজুহাত অগ্রহণযোগ্য, এ ধরনের একটা বক্তব্য ছিল যে কোনো ধরনের অজুহাত চলবে না, যে এই কারণে আমাকে আলটিমেটলি সেখানে মানবাধিকার লঙ্ঘন করতে হয়েছে, এই কারণে আমাকে সেখানে আপনার ক্রসফায়ার দিতে হয়েছে, এই ধরনের কথা বলা যাবে না, এটা বলা ছিল। এইবার সেটা বাদ দেওয়া হয়েছে। তার মানে আপনি এখন ক্রসফায়ারকে জায়েজ করছেন। আবার ধরেন যেসব স্থানে মানবাধিকার লঙ্ঘন হতে পারে, ধরেন সেই সমস্ত জায়গাগুলো মানে কোথায় কোথায় হয়েছে এর আগে সেটা তো আমরা জানি, সেসব জায়গায় পূর্ব ঘোষণা ছাড়া, আগে থেকে ইনফর্ম না করে এখন আর মানবাধিকার কমিশনের লোকজন সেখানে আসলে যেতে পারবে না। তার মানে আপনি নিশ্চিত জানেন ওখানে একটা আয়নাঘর আছে, ওখানে আটক করে রাখা হয়েছে, কিন্তু আপনি যেতে পারবেন না। কার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? আপনার সরকারের কাছ থেকে, যে সরকার ধরেন আয়নাঘর বানাইছে। তাহলে আপনি এখন মানে কি এক্সপেক্ট করেন? হ্যাঁ, সরকার বলেছে যে আরো শক্তিশালী করে যাচাই বাছাই করে আমরা আনবো। বুঝতে পারছি আসলে আমরাই তখন বুঝতে পারিনি, তখন আমরা বলছিলাম এক সময় যে শক্তিশালী তো আছে, আর কত শক্তিশালী করবেন। কিন্তু তারা আসলে বলার চেষ্টা করেছে আমরা নিজেদের জন্য এটাকে শক্তিশালী করব, আমাদের নিজেদের হাতকে শক্তিশালী করব, যাতে আমরা যাচ্ছে তাই করতে পারি। এটা আমাদের ভুল যে আমরা আসলে বুঝতে পারিনি সরকারকে। সরকার ঠিক ছিল, প্রথম থেকে তারা এটাই চেয়েছে। এরপরে ধরেন মানে গুমের তদন্তের দায়িত্ব থাকবে কার উপরে? পুলিশের উপরে। পুলিশ গুম করবে, এরপরে সেটার তদন্ত করবে। যদি গুমের কোনো অভিযোগ আসে তাহলে সেটার মানে এককভাবে সেটা তদন্ত করবে পুলিশ। আর সরকার তো খুব ভালো করেই জানে, মানে সরকার জানে না ব্যাপারটা তো এরকম হইতে পারে না যে ধরেন গুমের অধিকাংশ ঘটনার সাথে মানে জড়িত থাকে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই। আবার ধরেন ঊর্ধ্বতন মানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তাহলে তার তদন্ত করবে তার অধস্তন একজন কর্মকর্তা। এখন ধরেন অধস্তন একজন কর্মকর্তা একটা রিপোর্ট দিল, সেই রিপোর্ট যদি মনোপুত না হয় বা তার জন্য আচ্ছা মানে আপনার প্রমাণ হাজির করা সম্ভব হয় না, এমন যদি হয়, তাহলে তাকে আবার খালাস দিতে পারবেন একজন ম্যাজিস্ট্রেট। এখন মনে করেন যে কোন অধস্তন কর্মকর্তার ঘাড়ে 2টা মাথা আছে, যে সে তার মানে সিনিয়র যিনি আছেন সেই সিনিয়রের বিরুদ্ধে একটা রিপোর্ট দিলেন এবং তারপরে তার মাথার মধ্যে এটা আছে যে এটা কিন্তু বাতিল হইতে পারে। তাহলে আমার সিনিয়র যখন আবার তার পদে চলে আসবেন, তখন আমি কই যাব? আমার যদি ঘাড়ে 2টা মাথাও থাকতো, তারপর 2টার অবস্থায় কি হতো সেটা সে খুব ভালো করে জানে। ফলে আলটিমেটলি
ধরেন মানে কোনো অধস্তন কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কী ধরনের রিপোর্ট দিতে পারে সেটা আমরা ভালো করে বুঝতে পারি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ধরেন কারাগার, হাজতখানা, আটক কেন্দ্র, এসব জায়গায় যেটা বলছিলাম, এবং সামরিক আটক কেন্দ্র যেটার কথা বারবার এসছে, ধরেন ডিজিএফআইয়ের কথা তো এর আগে এসছে, আরও নানান আলোচনা তো হয়েছে, আমরাও অনেক কিছু ফেস করেছি একটা সময়। তো এই ধরনের যে আটক কেন্দ্রগুলো আছে সেগুলোতে পরিদর্শন করতে যাওয়া যাবে না, আগে থেকে পারমিশন নিতে হবে। তার মানে ধরেন যে আসলে মানে আয়না দেয়া ঘর সবারই পছন্দ, আয়না দেয়া থাকলে সেখানে ধরেন নিজেকে দেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সরকাররা আয়না দেয়া ঘরে নিজেরা কখনো যায় না, এই কারণে আয়নায় নিজেদেরকে দেখতে পায় না। এই কারণে যখন তারা বিরোধী পক্ষে থাকে তখন তারা যেসব কারণে ভুক্তভোগী হয়, পরবর্তীতে তারাই যখন আবার ক্ষমতায় আসে তখন যেহেতু তারা আর আয়না ঘরে যায় না, অন্যদেরকে পাঠায়, এই কারণে তারা নিজেদেরকে আসলে ওই চেহারাটা, নিজেদের যে ওই চেহারাটা আলটিমেটলি দেখতে পায় না। আয়না ঘরে আসলে এদের একটু মাঝে মাঝে যাওয়া দরকার, গেলে আসলে তারা বুঝতে পারবে যে মানে আলটিমেটলি মানে কি হয়, মানবাধিকার কিভাবে আসলে লঙ্ঘন হয়, গুমের শিকার পরিবারগুলো, গুমের শিকার মানুষগুলো। অবশ্যই এই কথাগুলো বলছি কেন, ধরেন এখন যারা ক্ষমতায় আছে বা ক্ষমতাসীন যে দল বিএনপি, তাদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, যত মানুষ গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এর 80% আরও বেশি সম্ভবত বিএনপির। এখন চাই না কেন তারাই আবার এখন মানে আয়নাঘর তাদের ভালো লাগছে, কেন পছন্দ হচ্ছে, তারা কেন পছন্দ করছে আয়নাঘর, যায় না। তবে মনে হচ্ছে যে সরকারও আসলে মানে এই সরকারও চাচ্ছে যে কিছু কিছু জায়গায় একটু কন্ট্রোল, ওভার কন্ট্রোল রাখতে আর কি। তো মনে হয় যে মানে ঘুরে ফিরে আমরা আসলে ওই পুরনো বৃত্তের মধ্যেই। সেটাই, জি, আমরা বুঝতে পেরেছি। সো আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন সরকারের প্রথম 180 দিন নিয়ে সাকিব আনোয়ারের বিশ্লেষণ। আফরিন প্রিয়া বিদায় নিচ্ছি টাইমস 24 এক্সপ্লেইনার থেকে। বিশ্লেষণগুলো নিয়মিত জানতে চোখ রাখুন টাইমস 24-এ, যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।